হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো পড়াশোনা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যারা ক্লাস 7-এ পড়ো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি ক্লাস 7-এর ভূগোল বিষয়ের ইউরোপ মহাদেশের ওপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে প্রশ্নগুলো করলে তোমাদের অন্য কোনো প্রশ্নগুলো করার দরকার নেই এই অধ্যায়ের উপর ভিত্তি করে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো শুরু করা যাক। কী কী প্রশ্ন আমি নিয়েছি দেখো। ভিডিওটার মধ্যে আমি বলবো যে ইউরোপ মহাদেশের যে 4টে ভাগ আছে, একটা ভূপ্রকৃতি, একটা রুশ শিল্পাঞ্চল, একটা লন্ডন অববাহিকা আর একটা পোল্ডার ভূমি। প্রত্যেকটা পার্ট থেকে আমি শর্ট কোশ্চেনগুলো আলাদা আলাদা ডিভাইড করে বলে দেবো। তো একটা পার্টের ওপর ভিত্তি করে শর্ট কোশ্চেনগুলো আলাদা করে আমি সাজিয়েছি। আর প্রশ্নগুলো তোমরা নিজেরা পড়বে, উত্তরগুলো চেষ্টা করে টেক্সট বই থেকে পেয়ে যাবে। কেউ সহায়িকা থাকলে সহায়িকা থেকেও চেষ্টা করতে পারো। আর যদি কোনো প্রশ্ন অসুবিধা হয়, কোনো উত্তর খুঁজে না পাও, তো কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি তোমাদের কোনো পুরোই উত্তর যদি লাগে, তাহলে তার উপর আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, সেখানে শুধু উত্তরগুলো আলোচনা করব। আর আগামী কিছুদিনের মধ্যে আমি এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান, ইতিহাস, অন্যান্য সাবজেক্টেরও সাজেশন আপলোড করে দেবো। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো শুরু করা যাক। প্রথমে আমরা পড়বো ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতির উপর ভিত্তি করে কোশ্চেনগুলো। দেখো এখানে কী কী প্রশ্ন নিয়েছি। ইতালির দীর্ঘতম নদীর নাম কি? আমি একটু স্পিডে বলে যাব কারণ ভিডিওটা লম্বা হবে। এশিয়া ইউরোপ মহাদেশের সীমানায় কোন পর্বত অবস্থিত? এর সঙ্গে একটা বলে রাখি, তোমরা যদি কেউ পিডিএফ চাও, এই যে আমি খাতা থেকে বলছি, এই যে পিডিএফ যদি চাও, তো পিডিএফ আমি সেট করে দিতে পারবো, অসুবিধা নেই। তোমরা শুধু আমাকে কমেন্ট করে ইমেল আইডি সেন্ড করবে, আমি ইমেলে পাঠিয়ে দেবো। বা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমি ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে পারবো। তোমরা শুধু কমেন্ট করে আমাকে জানাবে। পরেরটা, ডোভারফেল পর্বতটি কোথায় অবস্থিত? কোন দেশটি মুদ্রণ শিল্পের জন্য বিখ্যাত? হাজার হ্রদের দেশ কাকে বলে? ইউরোপের দক্ষিণ দিকে কোন প্রণালী আছে? একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও। তৈগা কি? লম্বার্ডি কি? আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, মানে কোন দেশে অবস্থিত? ভলগার একটি উপনদীর নাম লেখো। ইউরোপের কোন নদীকে আন্তর্জাতিক নদী বলে? ইউরোপের দীর্ঘতম নদীর নাম। ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম। সিন নদীর মোহনার নাম কি? রোন নদীর উপনদীর নাম কি? ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ও উচ্চতা লেখো। দানিউব নদীর উপনদীর নাম কি? ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? ভূমধ্যসাগরীয় অঞ্চলে কখন বৃষ্টিপাত হয়? এটা হলো শীতকালে বৃষ্টিপাত হয়। যাই হোক, লেনা নদীর উৎসের নাম কি? ক্রাফলা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফ্রান্সের একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। নিপার নদীর উপনদীর নাম কি? রাইন নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? ল্যাডোকা হ্রদ কোথায় অবস্থিত? ইউরোপের বৃহত্তম হ্রদের নাম কি? আল্পস কোন শ্রেণীর পর্বত? ভাটিকান সিটি কোন দেশে অবস্থিত? এটা ভাটিকান সিটি হবে, দন্তন্য হবে। ভাটিকান সিটি কোন দেশে অবস্থিত? স্টেপ কি? ইউরোপ মহাদেশের উত্তরতম দক্ষিণতম বিন্দু কোনটি? তো এটা হলো প্রথম পার্টের প্রশ্ন। এরপরে আরও শর্ট কোশ্চেন আছে, ছোটো দেখা যাক। পরের কোশ্চেন, কোন দেশকে মৎস্যজীবীদের দেশ বলা হয়? ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দানিউব নদীর উৎস কোথায়? পরের প্রশ্ন, ইউরোপের একটি অন্তর্বাহী নদীর নাম লেখো। দুটি ভূমধ্যসাগরীয় উদ্ভিদের নাম। কোন জলবায়ু শীতল মরুভূমি নামে পরিচিত? ইউরোপের পঞ্চসাগরের বন্দর কোনটি? দুটি তুন্দা জলবায়ু উদ্ভিদের নাম। ইউরোপের দেশ সংখ্যা কটি? আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোন দেশকে সাত পাহাড়ের দেশ বলে? তো পরের প্রশ্ন, ইউরোপ মহাদেশে কটি মরুভূমি আছে? স্টমলি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ব্রিটিশ যুক্তরাজ্যের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ফন কি? তৈগা কথার অর্থ কি? কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে আলাদা করেছে? পরেরটা, ব্ল্যাক ফরেস্ট তো বয়লাই জফলা আকার ব্ল্যাক ফরেস্ট একটি কি পর্বত? একটি উত্তর সাগর ও ইংলিশ চ্যানেলের মধ্যে কোন প্রণালী অবস্থিত? কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয়? ইতালির একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? ইউরোপের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ইউরোপের দুটি জল অভিবাজিকার নাম।
ফ্রান্সের ভোজ কী পর্বত? এটা স্তূপ পর্বত হবে। যাক, এই ছিল ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতির উপর ভিত্তি করে শর্ট কোশ্চেন। তো এবারে আমার পরের যে টপিক রুশ শিল্পাঞ্চল, তো রুশ শিল্পাঞ্চলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। চলো দেখে নেওয়া যাক। তো রুশ শিল্পাঞ্চল থেকে যে শর্ট কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো হলো এই: রুশ শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী? রুর অঞ্চলের প্রধান নদী? ইউরোপ মহাদেশের সর্বোচ্চ কর্মব্যস্ত নদী কোনটি? ভারতের রুর বলা হয় কাকে? ডুইসবার্গ শহরটি কী জন্য বিখ্যাত? রেশম শিল্পের জন্য কে বিখ্যাত বা কোন শহর বিখ্যাত? রুশ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? রুরের একটি ভারী শিল্পের নাম কি? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের নাম লেখো। কোন শহরকে জার্মানির ম্যানচেস্টার বলা হয়? খুব ভালো প্রশ্ন এটা। কোন শহরকে জার্মানির শেফিল্ড বলা হয়? এটাও খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, রুরের রানী কাকে বলা হয় বা রুরের রানী বলা হয় কোন শহরকে? ছুরিকাছি নির্মাণ শিল্পে কে বিখ্যাত? কে পৃথিবী বিখ্যাত? রাইন নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কী মাটি ও দক্ষিণ ও উত্তরে কোন মাটি দেখা যায়? রুর অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির? রুর অঞ্চলের উত্তরে অবস্থিত একটি বন্দরের নাম? সিমেন্ট শিল্পের জন্য বিখ্যাত একটি শিল্পকেন্দ্রের নাম, আর কাঁচ শিল্পের জন্য বিখ্যাত একটি শিল্পকেন্দ্রের নাম। এই ছিল রুশ শিল্পাঞ্চল থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো। চলো পরের টপিক লন্ডন অববাহিকা, এর থেকে কী কী কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো জেনে নেওয়া যাক। তো লন্ডন অববাহিকা থেকে যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো এই: লন্ডন অববাহিকার উত্তর দিকে কোন পাহাড় অবস্থিত? টেমস নদীর প্রধান উপনদীর নাম কি? হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত? কোন পাহাড় থেকে টেমস নদীর উৎপত্তি? লন্ডন বেসিন কোন পদ্ধতিতে কৃষি প্রচলন আছে? লন্ডন বেসিন কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন বেসিনের আকৃতি কেমন? লন্ডন বেসিনের প্রধান খনিজ সম্পদের নাম কি? গিলফোর্ডের প্রধান শিল্প কি? জাহাজ মেরামতির শিল্প কোথায় অবস্থিত? লন্ডন অববাহিকার কোন দুটি শহর ডেয়ারি শিল্প গম উৎপাদনের জন্য বিখ্যাত? লন্ডন অববাহিকার ঢাল কোন দিক থেকে কোন দিকে? ট্রাক ফার্মিং ব্যবস্থা কোথায় দেখা যায়? এই ট্রাক ফার্মিংয়ের উপর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এর উপর ভিত্তি করে কোশ্চেন আসে। তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়বে। কোন নদীকে লন্ডন বেসিনের ধমনী বলা হয়? মিশ্র কৃষি কাকে বলে? এটাও খুব ভালো কোশ্চেন। লন্ডন শহরের কাছে গ্রিনিচের ওপর দিয়ে কোন রেখা গিয়েছে? ট্রাক ফার্মিং কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন। ছাপাখান বা মুদ্রার জন্য কোন শহর বিখ্যাত? তো লন্ডন বেসিনের উপর ভিত্তি করে যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল সেগুলো এই কটায়। এরপর আমরা পুরো পোল্ডার ভূমির উপর ভিত্তি করে যে শর্ট কোশ্চেনগুলো নিয়েছি গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন নিয়েছি, পোল্ডার ভূমি গড়ে উঠেছে কোথায়? পোল্ডারল্যান্ড কথার অর্থ কী? নেদারল্যান্ডে কত হাজারের বেশি পোল্ডার ভূমিও আছে? জুইডার্জি হলো কি? এই প্রকল্পের সঙ্গে যুক্ত হ্রদ কোনটি? পোল্ডারল্যান্ড অঞ্চলের জলবায়ু কী হয়? ক্লোভার ঘাস কেন চাষ করা হয়? পরেরটা, পোল্ডার ভূমির প্রধান নদী কোনটি? পোল্ডার ভূমির প্রধান মৃত্তিকা কী? পোল্ডার ভূমির প্রধান শিল্প কী? একই কোশ্চেন বলে আর লিখিনি, যাই হোক। পোল্ডার ভূমিতে কী কী শস্য ও ফুল চাষ হয়? রাইনের উপনদীর নামগুলি লেখো। নেদারল্যান্ডের সুবিখ্যাত ফুল কোনটি? নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? বিশ্বের সবচেয়ে কর্মব্যস্ত বন্দরটির নাম? কোন শহরটি উত্তরের ভেনিস নামে পরিচিত? কোন বন্দরটি ইউরোপোর্ট বলা হয়? হিরে কাটা ও পালিশের জন্য কোন শহর বিখ্যাত? বৃহত্তম পোল্ডার প্রকল্পের নাম কি? এটা হবে জুইডার্জি প্রকল্প। কোন শহরে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় অবস্থিত? এটা হবে হেগ। ওকে, পোল্ডার ভূমির বিশ্ববিখ্যাত কৃষি পদ্ধতির নাম কি? তো এই ছিল পোল্ডার ভূমির উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এবার আমরা আলোচনা করব এই সমস্ত ইউরোপ মহাদেশের পোল্ডার ভূমি হোক, ইউরোপের ভূপ্রকৃতি হোক বা লন্ডন হোক, প্রত্যেকটা ইউরোপ মহাদেশের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 3 নম্বর আর 5 নম্বরের প্রশ্ন। চলো সেগুলো দেখে নেওয়া যাক। প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3, এগুলো 2 নম্বরে অথবা 3 নম্বরে আসে। তো আন্তর্জাতিক নদী কাকে বলা হয়? কোন দেশকে হাজার হাজার দেশ বলে এবং কেন? মিশ্র কৃষি কাকে বলে? বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা। তো মিশ্র কৃষি কাকে বলে? মিশ্র কৃষির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, অর্থাৎ মিশ্র কৃষির টিকাটা পড়লেই হয়ে যাবে। জার্মানির ম্যানচেস্টার কাকে কেন বলা হয়? এসেনকে রুরের রানী বলা হয় কেন? টিকা লেখো রুট শিল্পাঞ্চল, ইম্পর্টেন্ট কোশ্চেন। টাক ফার্মিং কাকে বলে বা টাক ফার্মিং টিকাও হিসেবে আসতে পারে, ইম্পর্টেন্ট।
পুনরপ্তানি বন্দরের সংজ্ঞা দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোল্ট্রি ভূমি পশুপালন ও ডেয়ারি শিল্পে উন্নত কেন, এটা 3 নম্বর বা 4 নম্বরে আসে, 2 নম্বরে আসে না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোল্ট্রি ভূমি কী, টিকা লেখো গ্রিন হাউস। রুশ শিল্পাঞ্চল লহিসা শিল্পের উন্নত কেন, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রতিটা প্রশ্নের মান 5। রুশ শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখো। পোল্ট্রি ভূমি কীভাবে তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ, 3টি কারণ, এটাও ভালো প্রশ্ন। ইউরোপের স্বাভাবিক উদ্ভিদকে কয়ভাবে ভাগ করা যায় ও কী কী, এটা এখানে বলে রাখি, ভালোভাবে বুঝে নাও। ইউরোপের স্বাভাবিক উদ্ভিদ আর জলবায়ু প্রশ্ন উত্তর প্রায় একই, কারণ জলবায়ুর উপর ভিত্তি করে স্বাভাবিক উদ্ভিদ গড়ে উঠেছে। আর তোমাদের টেক্সট বইতে ক্লাস 7 তোমাদের যে টেক্সট বই আছে, সেই টেক্সট বইতে জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ একসঙ্গে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ মানে প্রশ্ন মানে জলবায়ু একই প্রশ্ন, তবে প্রশ্ন বেশি স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে আসে বলে আমি স্বাভাবিক উদ্ভিদ দিয়ে প্রশ্ন বানিয়েছি। প্রশ্নটা দুরকমভাবে আসতে পারে। এক হলো ইউরোপের স্বাভাবিক উদ্ভিদকে কয়ভাবে ভাগ করা যায় কী কী, এবং যে কোনো একটি ভাগে স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো, এরকমভাবে আসতে পারে, যেটা আমি লিখেছি। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন লিখেছি, সেটা হলো এই যে ভূমধ্যসাগরের জলবায়ু বা ভূমধ্যসাগরের অরণ্য সম্পর্কে লেখো। অর্থাৎ ভূমধ্যসাগরীয় অরণ্যটা খুব গুরুত্বপূর্ণ। ভূমধ্যসাগরীয় অরণ্য আর তোমাদের মরু অঞ্চলের যে উদ্ভিদ, জেরোফাইট উদ্ভিদ, এটা খুব ভালোভাবে পড়ো। রুশ শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ, এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আশা করি বুঝতে হয়েছে প্রশ্নগুলো। তো ছাত্রছাত্রীরা যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এই অধ্যায় থেকে সব কটা প্রশ্ন দিয়েছি। আশা করি এগুলো পড়লে তোমাদের কমন এসে যাবে। আর এই অধ্যায় থেকে যে ম্যাপ পয়েন্টিং আছে, সেই ম্যাপ পয়েন্টিংগুলো আলোচনা করব, যেটা আমি এখানে বলে দেবো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তার পরিপূরক উত্তর দিতে। তো দেখো কী কী ম্যাপ পয়েন্টিংয়ের গুরুত্বপূর্ণ টপিক আমি নিয়েছি: ভূমধ্যসাগরের জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, বাল্টিক সাগর, পোল্টার ভূমি, ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার প্রণালী, রাইন নদী, ককেশাস পর্বত, টেমস পর্বত, রুট শিল্পাঞ্চল, ভলগা নদী বা ইউরোপের দীর্ঘতম নদী, আলস পর্বত, লাডোগা হ্রদ, কৃষ্ণসাগর, লন্ডন শহর, ব্লা, দি হেগ, তুন্দা বনভূমি, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ বা এলবুজ। তো এই কটা, এই 19টা টোটাল ম্যাপ পয়েন্টিং এখান থেকে করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের 4 কি 5টা ম্যাপ পয়েন্টিং আসবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্রশ্নগুলো বুঝতে পেরেছো। যদি কোনো বিষয়ে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার অবশ্যই করবে। আর একটা কথা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের ফোনে প্রথমেই চলে যাবে নোটিফিকেশন।